হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস হুইসপার। আমি আছি সারা আপনাদের সঙ্গে, আর আপনারা শুনছেন উপন্যাস তোমার নেশায় মুগ্ধ, পর্ব সংখ্যা 12। গোটা চৌধুরী ম্যানশন তন্ন তন্ন করে খুঁজেও কোথাও মুগ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সবাই বেশ চিন্তিত। ইভান বারবার কল করছে মুগ্ধকে, কিন্তু ফোন সুইচ অফ। কোথায় গেল বলো তো মেয়েটা? ইশতিয়াক সাহেব চিন্তিত স্বরে বললেন, আমি বুঝি না বাবু, এই মেয়ের কোনো ব্যাপার স্যাপার। দেখলি যে আজকে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, তবুও তোকে আজকেই পালাতে হলো। এই সব কিছু সে ইচ্ছা করে করেছে, আমার মেয়ের অনুষ্ঠানটা নষ্ট করার জন্য। ওই মেয়ে আজ পালিয়েছে। বসরা, মুগ্ধতা অমন মেয়ে নয় যে অন্যের খারাপ চাইবে। ইভান ফোনে পেলে মুগ্ধতাকে, নো ড্যাড, এখনো সুইচ অফ। সামনে এগিয়ে এসে ইভানের কাঁধে হাত রেখে তানহা বলে, আই থিঙ্ক ও হয়তো অন্য কারোর সাথে সুযোগ বুঝে। বাকি কথা শেষ করতে পারেনি তানহা, তার আগেই ইভান তার গলা চেপে ধরে। তোর সাহস কি করে হয় আমার মুগ্ধের গায়ে হাত তোলার? হাউ ডেয়ার ইউ তানহা! আহ, আমার ওয়াইফ, ইভান চৌধুরীর ওয়াইফকে চড় মারা তুই কে বল? সবাই ইভানকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। বেটা ছাড়ো তানহাকে, ও মরে যাবে, ছাড়ো বেটা, বুশরা বেগম বলেন। বিগ ব্রো ছাড়ো, কি করছো? যদি একটা কিছু হয়ে যায়, ছাড়ো বিগ ব্রো, ইনায়া বলে। সবার বলার পর অবশেষে ইভান তানহাকে ছেড়ে সরে আসে। আমার মুগ্ধের ব্যাপারে একটা খারাপ কথাও টলারেট করব না আমি। রিমেম্বার দ্যাট তানহা। তুই ওই মুগ্ধের জন্য আমায় মারলি ইভান? উত্তরে ইভান চোয়াল খামচে ধরে তানহার। ইভান চৌধুরীর জন্য খালি একটা মেয়ে ইম্পর্টেন্স রাখে, আর সেটা হলো তার প্রাণপ্রেয়সী মুগ্ধ। তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে প্রাণে বাঁচলি, অন্য কেউ হলে তার হাত আমি কেটে ফেলতাম। ইভান তানহাকে ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়, হন হন করে বেরিয়ে যায় বাড়ি থেকে। অনেকক্ষণ যাবৎ ইয়ানার ঠোঁট নিংড়ানোর পর হুঁশ ফিরতেই ওকে ছেড়ে সরে আসে আরফিন। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে সে। আরফিন সরে যেতেই হুঁশ ফিরে আসে ইয়ানার। ক্ষণিকের জন্য সেও আবেগে ভেসে গিয়েছিল। হুঁশ ফিরে পেতেই আমতা আমতা করে বলে ওঠে, আসলে উইল ইউ ম্যারি মি ইয়ানা? আরফিনের কথায় আকাশ থেকে পড়ে ইয়ানা। কি হলো? আরফিন কি চাইছে বুঝে উঠতে পারে না সে। কয়েক সেকেন্ডেই নিজেকে সামলে উত্তর দেয়, ইয়েস ইয়েস, আই উইল ম্যারি ইউ আরফিন। আরফিন ইয়ানার হাত নিজের হাতে নিয়ে ডাইনিং রুমের দিকে পা বাড়ায়। অনেকক্ষণ ধরে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলেছে মুগ্ধ। আশেপাশে কেউ নেই। তখন রাগের মাথায় একটা জেদ করে বেরিয়ে এলেও এখন বেশ ভয় করছে মুগ্ধ তার। রাতের শহরে একটা একা মেয়ে কতটা সেফ সেটা তো বলে বোঝানোর নয়। অন্ধকারের সাথে নির্জনতা মিশে এক গা ছমছমে পরিবেশের সৃষ্টি করেছে। পাশ দিয়ে পেরিয়ে যাওয়া শোষো গাড়ির আওয়াজে ভয়ে কেঁপে কেঁপে উঠছে মুগ্ধ। হঠাৎ একটা সাদা গাড়ি এসে মুগ্ধের পাশে ব্রেক কষে দাঁড়ায়। এক বছর ৩০-এর যুবক গাড়ির জানলায় কাঁচ নামিয়ে মাথা বের করে তাকায়। মানুষটিকে দেখে চোখ বড় বড় হয়ে যায় মুগ্ধ তার। মুখ দিয়ে বিড়বিড় করে বলে ওঠে, তুর্য ভাইয়া, এখানে কি করছো মুগ্ধ? তোমার স্বামী কোথায়? আসলে এত রাতে এখানে একা থাকা মোটেও সেফ না। তুমি এসো, গাড়িতে ওঠো, অ্যাড্রেস বলো, আমি তোমায় বাড়িতে নামিয়ে দিচ্ছি। না, আমি ওখানে যাব না। ওকে ওকে ফাইন, ওখানে না যাও, আমার সাথে আমাদের বাড়ি তো যেতেই পারো, কিন্তু ওখানে তো আম্মু আব্বু আছে বাড়িতে। তুমিও সত্যি মুগ্ধ পারো বটে। তোমার মনে হয় বাড়িতে আমি একা থাকলে সেখানে তোমায় নিয়ে যেতাম, কোনো হোটেলে তোমায় রাখার ব্যবস্থা করতাম, তাই না? এবার তো আমার বাড়ি যেতে কোনো অসুবিধা নেই, উঠে এসো। মুগ্ধ ইতস্তত করে শেষমেশ গাড়িতে ওঠে। গাড়ি চলতে থাকে তুর্যদের বাড়ির উদ্দেশ্যে। আরফিন ও ইয়ানাকে হাত ধরে নিচে নামতে দেখে ভুরু কুঁচকে আসে বুশরা বেগম ও ইশতিয়াক সাহেবের। আরফিন ও ইয়ানা গিয়ে ইশতিয়াক সাহেবের সামনে দাঁড়ায়। ড্যাড, আমি আর আরফিন একে অপরকে বিয়ে করতে চাই। ঠাস, তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি ইয়ানা, তুমি কি নাই আরফিনকে বিয়ে করতে চাও? বুশরা বেগম বলেন,
তুমি আমায় মারলে মম? ইয়ানা বলে। তোমার মমকে আজ তোমার গায়ে হাত তুলতে তুমি বাধ্য করেছো ইয়ানা। তুমি কি বলছো সে বিষয়ে তোমার জ্ঞান আছে? আমি সবটা বুঝে বলছি ড্যাড। বিগ ব্রোকে জিজ্ঞাসা করো। আল্লাহ গো, আমি পাগল হয়ে যাব কোনোদিন। আপনার এই ছেলে মেয়েদের জ্বলনে পাগল হয়ে যাব। আপনি দেখে নিয়েন চৌধুরী সাহেব। বর্ষা বেগম মাথা চাপড়াতে চাপড়াতে সোফায় বসে হাহুতাশ করতে থাকেন। আহা বুশরা, শান্ত হও, শান্ত হও। ইভানকে আসতে দাও আগে, আমি ওর সাথে কথা বলবো। ইশতিয়াক সাহেব পাশে বসে বউকে সামলাতে থাকেন। এই ছেলে, এই কি যেন নাম? হ্যাঁ, আরফিন। তোমার সাহস হয় কি করে আমার মেয়ের মাথা খাওয়ার? তোমাদের বাড়ির ছেলে মেয়েরা কি আমার ফ্যামিলির সবার জীবন নষ্ট করা ছাড়া আর কিছুই পারে না? বলেন বর্ষা বেগম। আপনারা আমায় ভুল ভাবছেন আঙ্কেল আন্টি। আমি সত্যিই মন থেকে চাই ইহানাকে বিয়ে করতে। আমি ওকে সুখে রাখবো। আরফিন হাত জোর করে বলে। ঠাস! ঈশান এসে সপাটে আরফিনকে চড় মারে। এতক্ষণ ধরে পিছনে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল ঈশান ও মেহু। নিচে নেমে বুশরা বেগমকে ওইভাবে হাহুতাশ করতে দেখে খানিক অবাক হয় ওরা। পরিস্থিতি বুঝতে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সব শোনে। মেহুর যেন নিজের কানকে বিশ্বাসই হচ্ছে না। আমার বোনকে বিয়ে করার কি মুরত আছে তোর? করিস তো আমাদেরই একটা ক্যাফেতে ম্যানেজারের কাজ। খাওয়াবি কি তুই আমার বোনকে? আমি যা পাই। তুই যা পাস সেটা আমার বোনের একদিনের হাত খরচ। তাও যদি তোকে তালুকদার বাড়ির ছেলে হিসাবে তোর দাদাজান আবার গ্রহণ করত। আমি আজই দাদাজানের সঙ্গে কথা বলবো। তোর ওই বুড়ো দাদাজান তোকে ফিরিয়ে নেবে বলে তোর মনে হয়? চেষ্টা করতে কি ক্ষতি আছে? দরকার পড়লে দাদাজানের হাতে পায়ে পড়ব। ইহানার জন্য আমি এটুকু করতেই পারি। আরফিন বাড়ি থেকে বেরিয়ে যেতে যায়। যাওয়ার আগে একবার চোখ আটকায় ঈশানের বুকের বাম পাশটায়। লাল হয়ে থাকা দাগটা চোখে পড়তেই বুকের মাঝে আবার সেই জ্বালাপোড়া অনুভব হয় তার। এই দাগটাই যেন তাকে বলে দিচ্ছে যে কিছুক্ষণ আগে তার মেহুপুরী স্বামীর সোহাগে অনেক সুখ অনুভব করেছে। এতটাই সুখ অনুভব করেছে যে নিজেও তার স্বামীকে আদরে আদরে ভরিয়ে দিয়েছে। চোখের কোণা আবার জলে পরিপূর্ণ হয়ে ওঠে তার। হাতের মুঠো শক্ত করে বেরিয়ে যায় চৌধুরী ম্যানশন থেকে তালুকদার বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙে মুগ্ধের। কোথায় আছে বুঝতে পারে না সে। এদিকে ওদিকে তাকায়। কিছুক্ষণ পর ধাতস্থ হতেই মনে পড়ে গতকালের ঘটনা। এদিক ওদিক হাতড়ে নিজের ফোন খুঁজতে থাকে সে। দেখে সাইড টেবিলের চার্জে আছে। হাতে নিয়ে ফোন করতেই দেখতে পায় প্রায় 1000টা কল ও মেসেজ। আম্মুর নম্বর থেকে একটা কল দেখে যেই ঘুরিয়ে কল করতে যাবে তখনই দরজা খুলে ভিতরে প্রবেশ করে তুর্য। এই যে ম্যাডাম, উঠে পড়েছেন দেখছি। ঘুমাতে কোনো অসুবিধা হয়নি তো? মাথা নেড়ে না বলে মুগ্ধ। দেখো মুগ্ধ, তোমার সাথে কে দেখা করতে এসেছে। দরজা দিয়ে এক মাঝবয়সী মহিলা ঘরে প্রবেশ করতেই মুগ্ধ ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ফুফুমণি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আমার মাটা কেমন আছে? মুগ্ধের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করেন হুমায়রা বেগম, মুগ্ধের ফুফুমণি। আমি ভালো আছি। কবে এলে তোমরা? 4 দিন আগে এসেছি রে। আমার ছোট জান ঝুমুরকে মনে আছে তো? হ্যাঁ, ওই ঝুমুর ফুফু। উনি তো তোমাদের খালাতো বোনও হচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই আম্মাজানের চাচাতো বোনের মেয়ে ঝুমুর, সম্পর্কে আমাদের খালাতো বোন। আর ওর বিয়ে হয়েছে আমার ছোট দেওরের সাথে। তো ওই ঝুমুরের ছেলে তৌসিফের বিয়ে আজকে। ওর বিয়ে উপলক্ষেই আসা। আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি। তুই ভালো আছিস তো মুগ্ধমা? অনেক ইচ্ছা ছিল তোকে নিজের ছেলের বউ রূপে দেখার, কিন্তু আফসোস, ভাগ্য সহায় ছিল না। হ্যাঁ রে, ওই কি নাম? ইভান চৌধুরী তোকে ভালোবাসে তো? মানে তুই সুখে আছিস তো রে? সুখে কি কেউ থাকে ফুফু? নিজেকে সুখী করে নিতে হয়। আমাকে এখানে কিছুদিন থাকতে দেবে ফুফুমণি? কিছুদিন কেন? তোর যতদিন ইচ্ছা তুই থাক, কিন্তু একটা কথা জানবি, স্বামী স্ত্রীর অশান্তি দিন পেরোলে বাড়ে, বই কমে না। তাই যতটা পারবি তাড়াতাড়ি ঝামেলা মিটিয়ে নিবি,
বুঝলি? আচ্ছা, এসব বাদ দে। এই শাড়িটা পরে রেডি হ তাড়াতাড়ি। বরযাত্রী কিছুক্ষণ পরেই বেরোবে। আমি যাব না ফুফুমণি, তোমরা যাও। আচ্ছা, তাহলে আমিও থাকছি তোর সাথে। না না, বেশি বকিস না, তুই রেস্ট নে। আমরা চললাম। চল তুর্য। তুর্য ও হুমায়রা বেগম চলে যান। বিয়ের আয়োজন শুরু করো মম ড্যাড। আজ তোমাদের একটা নয়, দুটো মেয়ের বিয়ে। ইভানের বলা কথাটা সকালবেলায় ডাইনিং টেবিলে এক প্রকার বোমা ফাটায়। মানে, কি বলছো বেটা? বুশরা বেগম বলেন। হ্যাঁ চ্যাম্প, কি বলছো তুমি? 2 মেয়ের বিয়ে মানে? আর মুগ্ধতাই বা কোথায়? খুঁজে পেলে ওকে? সারা রাত ছিলে কোথায় তুমি? ড্যাড ড্যাড রিল্যাক্স। মুগ্ধতার ব্যাপারে এখন না ভেবে তোমাদের উচিত ইয়ানা ও ইনায়ার বিয়ের ব্যাপারে ভাবা। ঘণ্টাখানিক পর দুজনেরই বরযাত্রী চলে আসবে। ওদিকটা এখন আমাদের দেখার দরকার। ইভান চলে যেতে নেয়। দাঁড়াও বেটা, ইয়ানার বিয়ে মানে কার সাথে? আরফিনের সাথে মম। আরফিনকে ওর দাদাজান নিজের পরিবারে গ্রহণ করেছে এবং ওকে নিজেদের বিজনেসের নতুন এমডি হিসেবে ঘোষণা করেছে। আমার মনে হয় এবার তোমাদের কোনো আপত্তির কারণ নেই। আমাদের আপত্তি যে ওর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস নিয়ে নয়, বরঞ্চ ওকে নিয়ে। সেটা তো তোমার অজানা নয়। তোমরা আমায় ট্রাস্ট করো তো মম ড্যাড? তা তো করি। দেন বিলিভ মি, আমি যা করছি সব জেনে বুঝে করছি। তোমরা বিয়ের প্রস্তুতি করো। বিয়ের অর্থ হচ্ছে নিজের অধিকারের অর্ধেক করে নেওয়া ও কর্তব্যকে দ্বিগুণ করা। আজ দুপুরে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে ইনায়া তৌসিফ ও ইয়ানা আরফিন। 2 বোন নিজেদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ঘণ্টাখানেক আগে। তালুকদার বাড়ির সকলে এসেছিল বিয়ে করিয়ে নতুন বউ বাড়ি নিয়ে যেতে। নিজেদের রুমে বুশরা বেগম ও ইশতিয়াক সাহেব বসে আছে। একসাথে 2 মেয়ের বিয়ে হয়ে যাওয়াতে আজ বাড়িটা যেন বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না চৌধুরী সাহেব? বুশরা বেগম বললেন। তা যা বলেছ বউজান। কি ব্যাপার চৌধুরী সাহেব, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তিত হব না বলছো? ইনায়ার জন্য না হয় তোমার বান্ধবী ঝুমুর আছে। নতুন পরিবারে সে ইনায়াকে মানিয়ে নিতে সাহায্য করবে। কিন্তু ইয়ানা, ও কি করে তালুকদার বাড়িতে থাকবে? কি করে মানিয়ে নেবে ওখানে? সেটা আপনার 2 সুপুত্রই জানে। ইয়ানার বিয়ে আরফিনের সাথে দেওয়ার জন্য তো ইভান ঈশান কেউই বাধা দেয়নি, বরঞ্চ ওরা সহমতি প্রকাশ করেছে। আমি তো বুঝতে পারছি না বুশরা, আমাদের ছেলেরা কি এমন দেখলো ওই আরফিনের মধ্যে? ছেলেদের নাম নিয়ে না আমার সামনে চৌধুরী সাহেব। আমার মন যাচ্ছে দুটোকে ঠাস ঠাস করে 2 চড় মারি। নেহাত বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তাই পারছি না। আর একটা জিনিস খেয়াল করেছ? মুগ্ধতাকে নিয়ে চ্যাম্প কিন্তু কোনো কিছুই আর বলল না। এই দেখুন চৌধুরী সাহেব, একখান কথা বলি। আপনার 2 গুণধর পুত্রের মনে যে কি চলে সেটা আপনার ছেলেরাই ভালো জানে। এক বাড়িতে বউ সারা রাত বাড়ি ফিরল না, কোথায় আছে, কিছু হলো কিনা, সেই নিয়ে বাড়ির বড় ছেলে কোনো মাথা ব্যথাই নেই। আর একদিকে বাড়ির ছোট ছেলে, যে কিনা নিজের বউয়ের প্রাক্তন প্রেমিকের সাথে নিজের বোনের বিয়েতে আনন্দ করছে। বুঝি না বাবু, এরা কি আদেও আমার সন্তান? আমি এদেরকে মানুষ করেছি? ড্যাড, আসতে পারি? ইভানের কথায় পিছন ঘুরে তাকায় ওনারা। এসো। কি হলো মম, এত রেগে আছো কেন? রেগে না থাকার মতো কোন কাজটা তুমি করেছ? বুশরা বেগম বলেন। সত্যি চ্যাম্প, আজ একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি। তুমি ইয়ানার বিয়েটা আরফিনের সাথে দিয়ে অনেক বড় ভুল করলে। নিজের বোনের দিকটা একবারও ভাবলে না? ওর জীবনটা কি হবে? ড্যাড, আমার কাছে আপু আর ইনায়া আলাদা নয়, সেটা তোমরা জানো। ভাইয়া হয়ে আমার বোনদের ক্ষতি হবে এমন কোনো কাজ আমি করব না। সে বিশ্বাসটা কি তোমরা আমায় করো না? ব্যাপারটা বিশ্বাস অবিশ্বাসের নয় চ্যাম্প। তালুকদার বাড়ির সবাই কেমন সেটা তোমার অজানা নয়। আর আরফিন যে, ট্রাস্ট মি ড্যাড, ইয়ানার কোনো প্রবলেম ওখানে হবে না। তোমাদের ছেলের উপর একটু ভরসা রাখো প্লিজ। ঠিক আছে, রাখলাম ভরসা। আই হোপ যে তুমি আমাদের ভরসা ভাঙবে না। লাভ ইউ ড্যাড। ড্যাডকে জড়িয়ে ধরে ইভান।
কেন করলে এমন আরফিন ভাইয়া? আজ আমার বাসর রাত, আর আপনি এত রাতে আমায় ফোন করেছেন। সেটা কেউ জানতে পারলে কি হবে ভাবতে পারছেন ছোট ভাবি? হেয়ালি করছো তুমি আমার সাথে? আরে, আপনি হলেন আমার একমাত্র বউয়ের দুই মাত্র বড় ভাইয়ের মধ্যে ছোট জনের স্ত্রী, আমার স্ত্রী ছোট ভাবি। আরফিনের বলা কথাগুলো মিহুর কানে বড্ড বাজতে লাগে। কেন করলে এই বিয়েটা তুমি? কিসের জন্য? আপনি যদি স্বামীর সোহাগে নিজেকে বিলীন করতে পারেন, তাহলে আমার বিয়ে করাতে এত আপত্তি কিসের? ছোট ভাবি? ও, বুঝলাম। এই বিয়েটা তুমি রেষারেষি করেই করেছ। আজও পাল্টালে না বলো আরফিন ভাইয়া? আগেও নির্মল ভাইয়ার সাথে তুমি রেষারেষি করতে, নির্মল ভাইয়া পড়াশোনায় তোমার থেকে ভালো বলে, আর এখন আমার সাথে। ও, এখনো ছোটবেলার ভালোবাসা মনে আছে দেখছি। কি ব্যাপার ছোট ভাবি? বড় আদর সোহাগ দিচ্ছে নাকি যে পুরনো ছোটবেলার ভালোবাসার কথা মনে পড়ছে? আরফিনের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় মেহ। আরফিন ভাইয়া এতটা নোংরা কথা বলতে পারলো? ওর মুখে বাঁধলো না? ছি আরফিন ভাইয়া, তোমার মানসিকতা এতটা নীচ, এই কথাগুলো তোমার মুখে আটকালো না? ও, আমি বললাম বলে নোংরা? আর আপনি যে এত রাতে নিজের ননদের বরকে ফোন করেছেন, তাকে বাসর ঘরে যেতে দেরি করাচ্ছেন, এগুলো এগুলো বুঝি খুব ভালো? কথা শেষ করেই আরফিন ফোনটা কেটে দেয়। একটা ঘরে ফুলসজ্জিত বিছানায় অপেক্ষা করছে ইয়ানা। অনেকক্ষণ ধৈর্যের পরীক্ষা দেওয়ার পর অবশেষে দেখা মেলে তার কাঙ্ক্ষিত পুরুষটি। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে তার। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে স্বামীকে সালাম করে সে। আরফিন বুকে জড়িয়ে নেয় ইয়ানাকে। অনেকক্ষণ অপেক্ষা করালাম বুঝি? ভাসর রাতে যে একটু তাড়াতাড়ি বউয়ের কাছে আসতে হয়, আপনি জানেন না বুঝি? সত্যি খেয়াল ছিল না, আসলে প্রথমবার বিয়ে করলাম তো। এক্সকিউজ মি, তাহলে কি আপনি আরো বিয়ে করার ইচ্ছা আছে নাকি? না মানে, থাকলে বলে ফেলুন, সেই মেয়ের সাথে আপনাকেও দুটো ঝাঁটার বাড়ি মারব, যাতে মাথা থেকে বিয়ে করার ভূতটা নেমে যায়। ইয়ানার কথায় হো হো করে হেসে ওঠে আরফিন। বিছানায় গিয়ে বসে। সত্যি বাবা, তুমিও না? আমি তো মজা করছিলাম। ওহ, তাহলে আমিও মজা করছিলাম। ঠিক আছে ঠিক আছে, এদিকে এসো। মানে? মানে কি? আজ আমাদের বাসর রাত, আজকে তো আমাদের কাছাকাছি আসারই কথা, তাই না? আরফিনের কথায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে ইয়ানা। আরফিন উঠে এসে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। ইয়ানার গলায় নাক ঘষতে থাকে সে। ইয়ানা আমতা আমতা করে বলে ওঠে, না আসলে আমি ভাবছিলাম আমাদের একে অপরকে একটু টাইম দেওয়া হয়তো উচিত। কিসের টাইম? আমরা তো স্বামী স্ত্রী। না মানে আরফিন, আসলে আমাদের সম্পর্কটাকে আরেকটু স্ট্রং করতে সময় দেওয়ার দরকার নয় কি? ফিজিক্যাল ইন্টিমেসি ছাড়া কি কোনো সম্পর্ক স্ট্রং হয় ইয়ানা? আর তুমি না করছো কেন? ডোন্ট ইউ লাভ মি? ইয়েস আই ডু, কিন্তু কোনো কিন্তু না। লেটস এনজয় আওয়ার ফার্স্ট নাইট। আরফিনের স্পর্শ ধীরে ধীরে আরো গভীর হতে থাকে। ইয়ানার গলা থেকে কাঁধে নেমে আসে আরফিনের ঠোঁটজোড়া। আরফিন প্রতিটা স্পর্শে যেন অস্বস্তি জেঁকে বসতে থাকে ইয়ানার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে। আজকের রাতে শরীর ছুঁতে দিতে সে চায়নি। ভেবেছিল কিছুদিন অন্তত নিজেকে প্রস্তুত করার সময় নেবে, কিন্তু সেই গুড়ে বালি। আরফিন ইয়ানার শাড়ির আঁচলটা বুকের ওপর থেকে ফেলে দেয়। কাঁধে চুম্বনরত অবস্থায় সামনের আয়নাতে দেখতে থাকে ইয়ানার ফর্সা অর্ধনগ্ন শরীর। লাল শাড়িতে ফর্সা শরীর যেন পাগল করে দিচ্ছে আরফিনকে। ভেরি সরি ইয়ানা, আমি জানি ইউ নিড সাম টাইম, বাট আই কান্ট ওয়েট। আই নিড ইউ রাইট নাও ইন মাই বেড। তোমাকে এই রূপে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ধীরে ধীরে ইয়ানার সাথে আরো ঘনিষ্ঠ হতে থাকে সে। কোলে তুলে নিয়ে যায় বিছানায়, মেতে ওঠে নিজ স্ত্রীর উন্মুক্ত শরীরে। পরের দিন সন্ধ্যাবেলায়, মুগ্ধ তাড়াতাড়ি নিচে চলো, আম্মু তোমায় ডাকছে। নক না করেই হনহন করে মুগ্ধের রুমে ঢুকে যায় তোর্য। তোবা এক্ষুনি ওর কাছে শাড়ি পরতে আসবে, তাই আর দরজা লাগায়নি মুগ্ধ। চেপে ঠেসিয়ে দিয়েছিল দরজাটা। চেঞ্জ করে সবে শাড়িটা পরতে আরম্ভ করেছিল সে। এমত অবস্থায়
বিনা অনুমতিতে রুমে ঢুকবে সেটা সে মোটেও বুঝতে পারেনি। ঝট করে পিছন ঘুরে পাশের জানলার পর্দা দিয়ে নিজেকে আড়াল করে নিল মুগ্ধ। মুগ্ধকে ওই অবস্থায় দেখে থতমত খেয়ে পিছনে ঘুরে দাঁড়িয়ে পড়ে তুর্য। আপনার মধ্যে কি কোনো কমন সেন্স নেই? এটা কোন ধরনের অসভ্যতা? একটা মেয়ের রুমে ঢুকতে গেলে নক করতে হয়, সেটা জানেন না আপনি তুর্য ভাইয়া? আমি সো সরি মুগ্ধ, আমার একেবারে খেয়াল ছিল না। আই এম রিয়েলি ভেরি সরি মুগ্ধ। এত বড় ভুল আপনার হয় কি করে? যান এখান থেকে। সে না হয় যাব, কিন্তু তার আগে আর একবার যদি দেখাতে। মানে কি বলছেন আপনি এসব তুর্য ভাইয়া? কে তোর ভাইয়া? তোর মা আমাকে পেটে ধরেছিল নাকি? এই আপনি কিভাবে কথা বলছেন তুর্য ভাইয়া? প্লিজ যান এখন এখান থেকে, না হলে আমি চিৎকার করতে বাধ্য হব। এক পা করে মুগ্ধের দিকে এগিয়ে আসতে থাকে তুর্য। আপনি এদিকে আসছেন কেন সেটা জানতেই পারবে। মুগ্ধ পাশ কাটিয়ে পালিয়ে যেতে নিলে ওকে ধরে নেয় তুর্য। কাঁধের মধ্যে একটা ইঞ্জেকশন পুশ করতেই কিছুক্ষণ পর তুর্যের উপর নিতেই পড়ে মুগ্ধ। হ্যালো মিস্টার ইভান। বলো, কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন? এদিকে একটা ঘটনা ঘটে গেছে। মিস্টার তুর্য একটা বড় বস্তা নিয়ে কিছুক্ষণ আগেই নিজের বাড়ি থেকে বেরিয়ে গেল নিজের প্রাইভেট কারে করে। আমার মনে হয় ওই বস্তাতে মিসেস মুগ্ধই আছেন, কারণ এদিকে ওনার রুমে উনি মিসিং। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন তুবা। শুনছিলেন তোমার নেশায় মুগ্ধ। কেমন লাগলো আজকের এপিসোড? ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। উপন্যাসটির পরবর্তী পর্বগুলি পেতে অবশ্যই চ্যানেল সারাস হুইসপারকে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। হ্যাপি লিসেনিং।